নমস্কার, প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনার সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। নেতাজিকে উপযুক্ত সম্মান দিয়েছে একমাত্র বিজেপি সরকার। নেতাজির আদর্শ আগামী প্রজন্মের পাথেয়। শুক্রবার পরাক্রম দিবসে নেতাজি জন্মজয়ন্তী উদযাপনে অনুষ্ঠানে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তী। সরকারিভাবে দিবসটিকে উদযাপন করা হয় পরাক্রম দিবস হিসেবে। এদিন আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে আয়োজিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রতিবাদের ভাষা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাঁর মৃত্যুর বিষয়টি এখনো রয়ে গেছে অজানা। নেতাজি সুভাষচন্দ্র বসুকে উপযুক্ত সম্মান দেওয়া হয়নি পূর্বতন কোনো সরকারের সময় বলে এদিনের অনুষ্ঠানে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের বহু জায়গায় সেই অনুষ্ঠানটি হয়ে থাকে, কিন্তু যেভাবে উনাকে সম্মান দেওয়ার কথা ছিল সেইভাবে কিন্তু সম্মান অন্ততপক্ষে গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়নি। যদিও উনি প্রতিটি ভারতবাসীর প্রতিটি মানুষের হৃদয়ে কিন্তু উনি স্থান নিয়েছেন। সেটা আমরা যে কোনো জায়গায় যাই, যে কোনো বাড়িতে গেলে ওনার প্রতিটা ঘরের মধ্যে ওনার কিন্তু একটা ফটো সবসময় থাকে। এবং উনি এই স্বাধীনতা সংগ্রামের একটা চিরস্মরণীয় একজন ব্যক্তি এবং একটা উজ্জ্বল এবং মহান চরিত্র। আমাদের কাছে একটা আদর্শ পুরুষ হিসাবে যখনই আমাদের মনে হয় যে কোনো জায়গায় যে একটা প্রতিবাদের ভাষার যে বিষয় আসে, যে অন্যায় হচ্ছে, তো অন্যায়ের প্রতিবাদ করতে গেলে প্রথমে যার কথা মনে হয় সে হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। আজকে উনি আমাদের মধ্যে নেই। আমরা জানি না ওনার মৃত্যু সম্পর্কেও কত রকমের অনেক ধরনের কথা আছে। নেতাজিকে উপযুক্ত সম্মান দিয়েছে কেবলমাত্র বিজেপি সরকার। এই দিনটিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতাজির দেশ প্রেম এবং আদর্শই আগামী প্রজন্মের পাথেয় বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। নেতাজিকে সত্যিকারের যদি সম্মান মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দিয়েছেন, আজকে 2022 সালে, এর আগে তো আর কোনো নেতা দেয়নি, কোনো সরকার দেয়নি। এবং এই নিয়ে অনেক বিষয় আমরা এই বিষয়ে এখানে নাই বললাম। 2022 সালে দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে মোদিজির নেতৃত্বে 28 ফুট উঁচু নেতাজির মূর্তি স্থাপন করা হয়েছে, আমরা সবাই জানি। শুধু তাই নয়, আজকের দিনে সমস্ত ভারতবর্ষে পরাক্রম দিবস হিসাবে ওনাকে আজকের দিনটাকে, ওনার যে জন্মদিন সেটাকে পালন করা হয়। এবং নেতাজির যে চিন্তা ভাবনা এবং ওনার যে দেশপ্রেম, আমার মনে হয় আজকের তারিখে আমাদের অত্যন্ত জরুরি। এবং আমরা চাই আমাদের আগামী যারা প্রজন্ম, যে কথাটা আমি বললাম, যে আগামী যারা আমাদের হিউম্যান রিসোর্স, যুবকরা আছেন, যুবতীরা আছেন, নেতাজির আদর্শকে পাথেয় করে আমরা আগামী দিন সামনে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন কেবল একটি স্মরণ দিবস নয়, এটি জাতীয় চেতনা, দেশপ্রেম ও আত্মমর্যাদা বোধ জাগ্রত করার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নেতাজির জীবন হল নেতৃত্ব, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও কর্মনিষ্ঠার অনন্য উদাহরণ। অতীতকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতের জন্য দেশপ্রেম, সাহস ও আত্মনির্ভরতার চেতনা জাগ্রত করার এক শক্তিশালী মাধ্যম হল নেতাজি জন্মজয়ন্তী উদযাপন। এদিনের শোভাযাত্রায় অংশগ্রহণ করে মোট 23টি ট্যাবলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শীঘ্রই রাজ্যে চালু হতে চলেছে বন্দে ভারত ট্রেন। শুক্রবার প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কমিউনিস্টদের দাবি করা স্বর্ণযুগ সত্যিকার অর্থে বর্তমানে রাজ্যে চলছে বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার প্রজ্ঞা ভবনে উত্তর পূর্ব পর্ষদের অর্থায়নে বাস্তবায়িত হতে চলা মোট 6টি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শীঘ্রই রাজ্যেও চালু হতে চলেছে বন্দে ভারত ট্রেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাবরুম পর্যন্ত রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি।
एक्टिस्ट पॉलिसी माननीय प्रधानमंत्री जी जब लिया है আজকে এখানে ব্রড গেজে সাবরুমে ইলেকট্রিফিকেশন হয়ে গেছে, ইলেকট্রিক লাইন পর্যন্ত পৌঁছে গেছে। ভাবুন আপনারা, আগামী দিনে এখানে বন্দে ভারত আসবে, ট্রায়াল রানও হয়ে গেছে, এত সুন্দর এয়ারপোর্ট হয়েছে, ইন্টারনেট এখানে এত ভালো ইন্টারনেট, আমাদের ন্যাশনাল হাইওয়ে হচ্ছে। তো এতগুলো ডেভেলপমেন্ট, শুধু ডেভেলপমেন্ট হওয়ার একমাত্র কারণ যে আমাদের যিনি গার্জিয়ান তিনি হচ্ছেন আমাদের মাননীয় পূর্বতন বামফ্রন্ট সরকার মোট 13,000 কোটি টাকা ঋণ রেখে গেছে বর্তমান সরকারের উপর। তবে কমিউনিস্টদের সময়কালের দাবি করা স্বর্ণযুগ প্রকৃতপক্ষে বর্তমানে রাজ্যে চলছে বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। আগে কমিউনিস্টরা আমাদের বলতো যে স্বর্ণযুগ স্বর্ণযুগ। আমার মনে আছে আমাদের উপমুখ্যমন্ত্রী এখন যিনি তেলেঙ্গানার রাজ্যপাল হয়েছেন বলছে 2018-তে আমাদের সরকার যখন আসলো উনি তো সোনার খুঁজে পান না, তো ট্রাঙ্ক খুলে উনি বলছেন যে খোলার পর আমি দেখলাম 13,000 কোটি টাকার আমাদের যে ওরা লোন নিয়েছে সেই দায়ভার আমাদের উপর রেখে গেছে। আর সত্যিকারের কথা বলতে গেলে এখনই যদি আমরা বলি রিয়েলি স্বর্ণযুগ ত্রিপুরা ভারতবর্ষের মানুষের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এসে একটা সেপারেট নর্থ ईस्ट के बोलते नॉर्थ ईस्ट अगर डेवलप नहीं होगा तो देश भी डेवलप नहीं होगा। এই যে কথা এর আগে তো কখনো শুনিনি, আলাদা মন্ত্রক আলাদা করে আমাদের অটলজি শুরু করেছিল, সেই জায়গায় আজকে লোকিস্ট পলিসি থেকে আজকে অ্যাক্টিস্ট পলিসি, কথাই নয় কাজে, আর আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি আজকে। কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় স্বাস্থ্য, আর্থ সামাজিক এবং পর্যটন ক্ষেত্রের মোট এই 6টি প্রকল্প। শুক্রবার 3 দিনের রাজ্য সফরে আসেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শনিবার থেকে এই প্রকল্পগুলির বাস্তবায়ন সরেজমিনে পর্যবেক্ষণ করবেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী, যেখানে তার সাথে থাকবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শুধুমাত্র উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার নয়, দক্ষিণ পশ্চিম এশিয়ার প্রবেশদ্বারও হতে পারে ত্রিপুরা। কয়েকশো কদম এগিয়ে কাজ করছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উত্তর পূর্ব পর্ষদের 6টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এমনটাই জানালেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। উত্তর পূর্ব পর্ষদের অর্থায়নে বাস্তবায়িত হতে চলা বিভিন্ন প্রকল্পের সরেজমিনে পর্যবেক্ষণ এবং বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন করতে শুক্রবার 3 দিনের রাজ্য সফরে এলেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এদিন বিকেলে আগরতলা এমবিবি বিমানবন্দরে নেমে সরাসরি চলে যান প্রজ্ঞা ভবনে, যেখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোট 6টি প্রকল্পের। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা কেবলমাত্র উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বারে নয়, গোটা দক্ষিণ পশ্চিম এশিয়ার প্রবেশদ্বার হতে পারে বলেও জানিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। और मैंने तो मानिक साहब से बात की है कि त्रिपुरा को हमको नॉर्थ ईस्ट का गेटवे नहीं बनाना है, त्रिपुरा को हमें साउथ ईस्ट एशिया का गेटवे बनाने का है मेरे भाइयों। इंटरनेशनल फ्लाइट कनेक्टिविटी नॉर्थ ईस्ट में 2 गेटवे हमारे बन सकते हैं, एक गुवाहाटी और दूसरा त्रिपुरा। इंटरनेशनल कनेक्टिविटी हमें यहां बढ़ानी। ত্রিপুরার উন্নয়নে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কয়েকশো ধাপ প্রথমে এগিয়ে চিন্তা ভাবনা এবং কাজ করছেন বলে জানিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। के पास एक भविष्य को का निर्माण करने वाला नेतृत्व है। मैंने बड़ी नजदीकी के साथ इनके साथ कार्य किया है। बड़ी बारी मैं सोचता था कि मैं चीजों को बड़ी बारीकी से देखता हूं, पर मुझसे तो 10 कदम नहीं 100 कदम आगे मानिक साहब निकल चुके। जिस गहराई में जाते हैं उनकी विचारधारा व्यापक, और उसी सोच विचारधारा के साथ एक इंडस्ट्रियलाइजेशन त्रिपुरा का हो रहा है। पिछले वर्ष मार्च के महीने में उत्तर पूर्वी राज्यों का नॉर्थ ईस्ट इन्वेस्टमेंट समिट मैंने दिल्ली में आयोजित किया था। मानिक साहब को मैं रोड शो में ले गया था, अनेक जगह
चेन्नई में, बेंगलुरु में, मुंबई में, कलकत्ता में, और करीब करीब 55,000 करोड़ के निवेश के प्रोजेक्ट्स नॉर्थ ईस्ट इन्वेस्टमेंट समिट में हम लोग ने एमओयू और एलओआई साइन किया है। और मानिक साहब के साथ ये आप लोगों को विश्वास दिलाता हूं कि हम दोनों मिलकर इसका हम लोग कन्वर्जन कराएंगे, जमीन पर कन्वर्जन कराएंगे, इसका मैं विश्वास दिलाता हूं। এদিন মোট 574 কোটি টাকার 6টি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কদমতলায় 78.53 কোটি টাকার আগর প্রক্রিয়াকরণ কেন্দ্র, 276.78 কোটি টাকার মাতাবাড়ি পর্যটন সার্কিট প্রকল্প, আগরতলা সরকারি মেডিকেল কলেজের মাতৃ ও শিশু স্বাস্থ্য শাখা, আগরতলা সরকারি ডেন্টাল কলেজের সুযোগ সুবিধার উন্নয়ন, রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, লিফুঙ্গা কমন ফেসিলিটি সেন্টার প্রকল্পগুলোর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর এবং উদ্বোধনের পাশাপাশি রাজ্যের পর্যটন কেন্দ্রগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করবেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বর্তমান সময়ে যখন ধর্মীয় বিভাজন বারবার সমাজকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে, তখন এক গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা বহন করল মুসলিম পরিচালিত আন-নূর একাডেমিতে সরস্বতী পুজোর আয়োজন। বিদ্যার দেবীর আরাধনায় বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণ প্রমাণ করল শিক্ষায় গড়ে তুলতে পারে সম্প্রীতির সবচেয়ে শক্ত ভিত। তা সংস্কৃতি ও সহাবস্থানের বার্তা নিয়ে বসন্ত পঞ্চমীর দিনে এক ব্যতিক্রমী ছবি ধরা পড়ল শহর আগরতলার উপকণ্ঠ মুসলিম পরিচালিত আন-নূর একাডেমিতে, যেখানে সরস্বতী পুজো কেবল ধর্মীয় আচারেই সীমাবদ্ধ থাকল না, বরং তার রূপ নিল সামাজিক সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার এক জীবন্ত প্রতীকে। সাধারণভাবে সংখ্যালঘু পরিচালিত কোনো প্রতিষ্ঠানে হিন্দু ধর্মীয় আয়োজন আজও অনেক ক্ষেত্রে চর্চার বাইরে। সেই প্রেক্ষিতে আন-নূর একাডেমির এই উদ্যোগ নিঃসন্দেহে ভেঙেছে প্রচলিত ধারণার গণ্ডি। বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যার দেবীর মূর্তি স্থাপন, পুষ্পাঞ্জলি, ছাত্রছাত্রীদের অঞ্জলি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে একদিকে যেমন বাঙালির ঐতিহ্য রক্ষিত হয়েছে, তেমনি অন্যদিকে স্পষ্ট হয়েছে ধর্মনিরপেক্ষতার ব্যবহারিক রূপ। এই আয়োজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি ছিল সম্পূর্ণভাবে শিক্ষার্থী কেন্দ্রিক। মুসলিম, হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা একসঙ্গে অংশ নিয়েছে বিদ্যার আরাধনায়। ফলে সরস্বতী পুজো এখানে অন্যের ধর্মীয় অনুষ্ঠান না হয়ে উঠেছে আমাদের শিক্ষার উৎসব সমাজতাত্ত্বিক দৃষ্টিতে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ সাম্প্রতিক সময়ে যখন ধর্মীয় পরিচয় প্রায়শই বিভাজনের রাজনীতিতে ব্যবহৃত হয়, তখন বিদ্যালয়ের ভেতর থেকে উঠে আসা এর সহাবস্থানের চর্চা ভবিষ্যৎ প্রজন্মের মানুষ গঠনে ফেলতে পারে সুদূর প্রসারী প্রভাব। মূলত মুসলিম হলেও এখানে যেহেতু সবাই একটা স্কুল চালানো হচ্ছে, স্কুলে সবাই আছে, এখানে হিন্দু বাচ্চা আছে, মুসলিম বাচ্চা আছে, আর দেখছি সবাই খুব খুশি পাই। আর আমিও যে এটা আয়োজন করা হয়েছে আমাদের পক্ষ থেকে, স্কুলের পক্ষ থেকে, আমরাও দেখছি মানে সবাই বাচ্চারা খুব খুশি। আর আমরা স্কুলে আগে যখন পড়তাম, আমাদের স্কুলেও পুজো হতো, তখন আমরা স্কুলে গিয়ে আনন্দ পেতাম, কিন্তু আয়োজন করাটাতে দেখছি আরো বেশি আনন্দ। কারণ এটাতে দেখছি যে মানে এটা চোখে পড়ছে বাচ্চাদের খুশি যে ব্যাপারটা। আগে আমরা তো নিজের আনন্দতে ব্যস্ত থাকতাম, এখন যখন দেখছি গার্জিয়ানরা খুশি হচ্ছে, টিচাররা খুশি হচ্ছে, ওইটা দেখে মানে নিজের আমাদের আরো আনন্দ লাগে। বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী তাঁদের কাছে সরস্বতী পুজো কোনো সাম্প্রদায়িক আয়োজন নয়, বরং জ্ঞান, শুদ্ধতা ও সৃজনশীলতার প্রতীকী উৎসব। এই দৃষ্টিভঙ্গি মূলত শিক্ষার মৌলিক দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠান যখন ধর্মীয় সহিষ্ণুতা ও সাংস্কৃতিক বহুত্ববাদকে কেবল পাঠ্যপুস্তকে নয়, বাস্তব আচরণে রূপ দেয়, তখনই তা প্রকৃত অর্থে হয়ে ওঠে সামাজিক প্রতিষ্ঠান। এই পুজো তাই শুধুমাত্র একটি দিনের অনুষ্ঠান নয়, বরং এটি এক ধরনের সামাজিক বার্তা, যেখানে ধর্ম পরিচয়ের সীমারেখা অতিক্রম করে দেওয়া হয় মানুষকে মানুষ হিসেবে দেখার শিক্ষা। আমাদের যে মুসলিম, যেহেতু আমাদের যে রিলিজিয়াস স্কলাররা আছে, ওদের পক্ষ থেকে আমাদেরকে কখনো কিছু বলেনি যে এমন করবে না, এসব ঠিক না। তো
আমাদের কোনো সমস্যা নেই। আর যারা হিন্দু আছে ওদের পক্ষে থেকে কেউ কিছু বলেনি, বা ওরা আসছে, যারা সমাজের যারা ভালো লোক আছে, উঁচু লোক আছে, যারা একটু ব্যক্তিত্ব, ওরাও আসছে, ওরাও মানে ভালো, ওদের পক্ষে তো কোনো বাধা নেই। তো আমরা এটা সুন্দর সুন্দর করে প্রতি বছরই পালন করছি। আন-নূর একাডেমির এই উদ্যোগ প্রমাণ করে সম্প্রীতি কোনো স্লোগান নয়, এটি চর্চার বিষয়। আর সেই চর্চার সবচেয়ে কার্যকর ক্ষেত্র হতে পারে স্কুল, যেখানে নির্মিত হয় আগামী দিনের সমাজ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ সময়ে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন সবাইকে এক মঞ্চে এসে লড়াইয়ের আহ্বান জানিয়েছিলেন, তখন সেই ডাকে সাড়া দেয়নি আরএসএস হিন্দু মহাসভা। অথচ অন্যান্য রাজনৈতিক দলগুলো তখন সমর্থন করেছিল নেতাজিকে। 129তম নেতাজি জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই অভিযোগ করল কংগ্রেস। শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাধীনতা সংগ্রামের মনীষীদের অবমাননায় লিপ্ত হয়েছে বর্তমান বিজেপি সরকার বলেও অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। কিন্তু এটা সত্যি যে নেতাজি সুভাষচন্দ্র যখন এই স্বাধীনতার যুদ্ধে এক মঞ্চ থেকে লড়াইয়ের ডাক দিয়েছিলেন, সমগ্র দেশের সমস্ত স্বাধীনতা সংগ্রামে যাদের ভূমিকা থাকার প্রয়োজন, সেই সমস্ত সামাজিক রাজনৈতিক সমস্ত সংগঠনকে যখন ডাক দিয়েছিলেন এক মঞ্চে আসার জন্য, এই দেশের হিন্দু মহাসভা, আরএসএস এবং এই রাজনৈতিক দলের যারা সেদিন নেতৃত্বে ছিলেন, তারা নেতাজির ডাকে সাড়া দেননি। দেশের সব কয়টা রাজনৈতিক দল স্বাধীনতা যুদ্ধে যখন নেতাজির পাশে এসে দাঁড়িয়েছে, তারা নেতাজিকে তখন সহযোগিতা করেনি। উল্টো এই স্বাধীনতা আন্দোলনে একটা বিশেষ সময়ে এই দল হিন্দু মহাসভা এবং আরএসএস তার বিরোধিতা করে। স্বাধীনতা আন্দোলনের লক্ষ্য এবং চেতনা নষ্ট করতে ধর্ম বর্ণের বিভাজন চলছে বলে নেতাজি জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অভিযোগ করল সিপিআইএম। শুক্রবার সিপিআইএম সদর কার্যালয়ে হয় এই 129তম নেতাজি জন্মজয়ন্তী উদযাপন। বর্তমান সরকারের সময়ে সংবিধানকে দুর্বল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করে সিপিআইএম। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।